দেখো, আগের দিন আমাদের লাস্ট হয়েছিল দ্বিতীয়া বিভক্তি পর্যন্ত কর্মকারক এবং দ্বিতীয়া পর্যন্ত হয়েছিল। এরপরে কিছু সূত্র আছে যেগুলো কর্মপ্রয়োজনীয় সংজ্ঞা বিধান করছে। আমরা সেইগুলো একটু পরে পড়বো। এখন আমরা পড়বো তৃতীয় বিভক্তি। ঠিক আছে, মেন কারকটা শেষ করি। হুম, দেখো, প্রথম আছে এখানে প্রথমে কর্তা। দেখো, কর্ম বিষয়ে বলা হয়ে গেছে। কর্ম কাকে বলে? কর্ম কাকে বলে? কর্তা ক্রিয়ার তার দ্বারা যাকে শীত মানে পেতে চায় তাকেই কর্ম বলে। কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় পেতে যায় সেটাই হচ্ছে কর্ম, তাই তো? এখন প্রথমে কর্তা বিষয়ে বলছে। স্বতন্ত্র কর্তা। বৃত্তি কি? ক্রিয়া সিদ্ধৌ না, ক্রিয়ায়াম স্বাতন্ত্র্যেন বিবক্ষিতः অर्थः কর্তা স্যাৎ। সূত্রার্থ কি? না, সূত্রার্থ হচ্ছে ক্রিয়া সম্পাদনে যিনি স্বতন্ত্র তার কর্তৃ সংজ্ঞা হবে। ক্রিয়া সম্পাদনে যিনি স্বতন্ত্র তার কি হবে? তার কর্তৃ সংজ্ঞা হবে। যেমন যদি বলা হয় যে, এরকম বলা হলো যে রাম বন্ধুর সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে এখানে এখানে ক্রিয়া কোনটা? গচ্ছতি, যাচ্ছে। যাচ্ছে। ঠিক আছে, এখানে ক্রিয়া হলো গমন ক্রিয়া। সেই গমন ক্রিয়াটি রাম স্বতন্ত্রভাবে সম্পাদন করছে, অর্থাৎ গমন ক্রিয়াতে তারই স্বতন্ত্রতা আছে। সেই জন্য রামের কর্তৃ সংজ্ঞা হয়ে থাকে। কি বললাম, বোঝা গেল? দেখো, তাহলে পুরো কি হলো যে রাম বন্ধুর সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছে, এই বাক্যেতে ক্রিয়া হচ্ছে গমন ক্রিয়া, এবং এই গমন ক্রিয়াটা স্বতন্ত্রভাবে কে করছে? স্বতন্ত্রভাবে করছে রাম। সেই জন্য এই গমন ক্রিয়া স্বতন্ত্রভাবে রাম করায় রামের কর্তৃসংজ্ঞা হবে। এটুকু। স্যার, এটা কর্তৃকারক বিধায়ক সূত্র নয়? হুম,
তাহলে করণ কারকে তৃতীয়া কেন লিখেছেন হেডিং? বলছি। কারণ তৃতীয়া বিভক্তি কোন অর্থে হয় বা কোন কারকে তৃতীয়া বিভক্তি হয়, কি উত্তর দেবে? করণ কারকে। আমরা তো এখন করণ কারকে হয়, তার সঙ্গে কর্তৃকারকেও হয়। কর্তায় তৃতীয়া বিভক্তি হয়, যেটা সূত্রেতে স্পষ্ট করে বলা আছে, কিন্তু কর্তায় প্রথমা বিভক্তি হয় এটা কিন্তু কোথাও বলা নেই। কি বললাম, বোঝা গেল? কর্তায় তৃতীয়া হবে এটা স্পষ্ট করে বলা আছে, কিন্তু কর্তায় প্রথমা হবে এটা কিন্তু কোথাও বলা নেই। সেই জন্য যেখানে প্রথমা বিভক্তির নিরূপণ করা হয়েছে সেখানে কিন্তু কর্তার নিরূপণ করা হয়নি, বা কর্তৃসংজ্ঞাকার হবে এইরকম কিন্তু নিরূপণ করা হয়নি। যেখানে স্পষ্ট করে উল্লেখ আছে যে কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি হবে, সেই তৃতীয়া বিভক্তির আলোচনার ঠিক পূর্বে কর্তা কি সেটা জানতে হবে। তৃতীয়া বিভক্তি হবে কোন কারকে তৃতীয়া হবে? করণে হবে। আর কোন কারকে হবে? কর্তায় হবে। তাহলে কর্তা কি? কর্তায় তৃতীয় বিভক্তি হবে, আমি তৃতীয় বিভক্তির বিধান করব, বাট তার আগে তো আমাকে জানতে হবে যে কর্তা কাকে বলে, এটা জানতে হবে, তাই না? সেই জন্য প্রথমে কর্তা নিরূপণ করা হলো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। তাহলে তৃতীয় বিভক্তি হবে, তৃতীয় বিভক্তি কোন অর্থে হবে? তৃতীয় বিভক্তি কোন কারকে হবে? তৃতীয় বিভক্তি কোন কারকে হবে? কোন কারকের উত্তর তৃতীয় বিভক্তি হবে? করণ কারকে। করণ কারকে। আর কর্তৃকারক কোন এবং কারকে হবে না? করণকারক। কর্তৃকারক এবং করণ। কর্তৃকারক এবং করণ কারক। মন কোথায় আছে? এতক্ষণ ধরে বলছি কর্তৃকারক এবং করণ কারকের তৃতীয় বিভক্তি হবে। ঠিক আছে, তাহলে আমরা কর্তৃকারক জানলাম, এরপরে কোন কারক জানবো? করণ কারক জানবো। সাধক তমম করণম। কি বলছে না, ক্রিয়া সিদ্ধ প্রকৃষ্টোপকারকম, প্রকৃষ্টোপকারকম কর্ণসঙ্গম স্যাৎ। সূত্রার্থ: ক্রিয়ার সিদ্ধিতে যা প্রকৃষ্ট উপকারক তার করণ সংজ্ঞা হয়। ক্রিয়ার সিদ্ধিতে যা প্রকৃষ্ট উপকারক তার করণ সংজ্ঞা হয়। ঠিক আছে, দেখো কিরকম না, উদাহরণ কি বলছে? উদাহরণ হচ্ছে, ধরো বলা হলো বালকটি দণ্ডের দ্বারা সাপটিকে হত্যা করছে। এখানে আমি যে জিজ্ঞাসা করছি, বলো, ঠিক আছে, ক্রিয়া কোনটা? হত্যা ক্রিয়া করা। কি? হত্যা করা। সেই ক্রিয়া, সেই ক্রিয়াটা করছে কে? বালকটি। বালকটি। সেই বালকটা কি হবে? বালকটা যেহেতু ক্রিয়া করছে, বালকটা কি হবে? কর্তা। স্বতন্ত্র স্বতন্ত্র কর্তা। হ্যাঁ, কি বললাম যে হুম, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ। হুম, বললাম যে এই যে ক্রিয়া হচ্ছে হত্যা করা, ক্রিয়া হলো হত্যা ক্রিয়া,
এবং সেই হত্যা ক্রিয়াটা করছে কে? হত্যা ক্রিয়াটা করছে কে? আমার এটা প্রশ্ন ছিল। বালকটি, তাই তো? হত্যা ক্রিয়াটা করছে কে? বালকটি। তাই বালকের কি সংজ্ঞা হবে এখানে? বালকের কি সংজ্ঞা হবে? স্বতন্ত্র সংজ্ঞা। কর্তৃ। যে যে ক্রিয়াটি স্বতন্ত্রভাবে করে তার কি সংজ্ঞা হয়? এক্ষুনি তো পড়ানো হলো, এক্ষুনি পড়ানো হলো। কর্তৃ কর্তৃ সংজ্ঞা। সংজ্ঞা হবে। কর্তৃ সংজ্ঞা। হুম। তাহলে কর্তাকে? বালক, তাই তো? আচ্ছা, কর্তা ক্রিয়ার দ্বারা কাকে পেতে চাইছে? সাপ। সাপ। তাহলে সাপটা কি হবে? কর্ম। কর্ম হবে। কর্ম। এখানে কর্ম হচ্ছে সাপটা। এবং এই যে এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া কোনটা? হত্যা করা। হত্যা কর। হত্যা করা। সেই ক্রিয়াটা সম্পাদন করতে বা নিষ্পন্ন করতে সহায়ককে, মানে প্রকৃষ্ট উপকারককে, সব দণ্ড। থেকে হেল্পফুল। দণ্ড। দণ্ড। কারণ আর তো কিছু নেই, আর তো কিছু পড়ে নেই। বালকটা কর্তা হয়ে গেছে, সাপটা কর্ম হয়ে গেছে, তাহলে আর কিছু পড়ে নেই। তাহলে ওই সাপটাকে মারার জন্য সব থেকে হেল্পফুল হচ্ছে দণ্ড। তাই দণ্ডের কি হবে এখানে? করণ সংজ্ঞা হবে। করণ সংজ্ঞা। করণ। ঠিক আছে, দণ্ড হচ্ছে করণ। এটা হচ্ছে বক্তব্য। তাহলে কি হলো? ক্রিয়া হত্যা করা, কর্তা বালক, কর্ম হচ্ছে সর্প এবং করণ হচ্ছে দণ্ড। তাহলে এই যে দেখো, এখন দণ্ড কেন করণ হলো? দণ্ডকরণ হলো এই কারণে, ওই যে ক্রিয়াটা সম্পন্ন করতে, মানে হত্যা ক্রিয়া, হত্যারূপ যে ক্রিয়া, হত্যা ক্রিয়াটা সম্পন্ন করতে সহায়ক সব থেকে সহায়ক হচ্ছে কে? না, সব থেকে সহায়ক হচ্ছে দণ্ড। তাই দণ্ডের এখানে কি হয়েছে? দণ্ডের এখানে দণ্ডের এখানে কি সংজ্ঞা হয়েছে? করণ সংজ্ঞা হয়েছে। দেখো, কোনো অসুবিধা আছে বুঝতে? দণ্ডের এখানে করণ সংজ্ঞা হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? কোথাও বুঝতে অসুবিধা আছে না বলবো আবার? না। এরকম না স্যার। এরকম আরো হয়, যেখানে বলা হয় না যে রাম বাণের দ্বারা, ঠিক আছে, রাম বাণের দ্বারা রাম বাণের দ্বারা বালিকে হত্যা করলো। কি বললাম? যে রাম বাণের দ্বারা বালিকে হত্যা করলো। তাহলে এই যে বালিকে হত্যা করা, সেই বালিকে হত্যা করা, তার কর্তাকে? বালিকে হত্যা করা তার কর্তা হচ্ছে রাম, তাই তো? ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে হত্যা ক্রিয়া। ক্রিয়া হলো হত্যা ক্রিয়া। আর বালি হচ্ছে কর্ম, কারণ হনন ক্রিয়ার দ্বারা বালিকে পেতে চাইছে। এখন তাহলে এই যে এই তিনটে বাদ দিয়ে আমার পড়ে থাকলো আর একটা, যে বান। সেই বানের কি সংজ্ঞা হবে? বানের হবে করণ সংজ্ঞা। ঠিক আছে? কেন করণ সংজ্ঞা? কারণ ওই যে হত্যা ক্রিয়াতে, হত্যা ক্রিয়াতে বান সব থেকে সহায়ক, সেই জন্য হত্যা ক্রিয়াতে বান সব থেকে সহায়ক, সেই জন্য, বা উপকারক বলতে পারো, সেই জন্য এখানে বানের কি হবে? বানের করণ সংজ্ঞা হবে। দেখো, বোঝা গেছে? হুম।
উদাহরণটা কি বললাম, যে রাম বাণের দ্বারা বালিকে হত্যা করেছে। চলো পরবর্তী সূত্র। এরপর দেখো আসবে যে তৃতীয় বিভক্তি বিধায়ক সূত্র। সূত্র হচ্ছে কর্তৃকর্ণয়স তৃতীয়া। কর্তৃকর্ণয়স তৃতীয়া সূত্রের অর্থ কি বলছে? অনভিহিতে কর্তরি কর্ণে চ তৃতীয়া স্যাৎ। সূত্রার্থ কি? অনভিহিত কর্তায় ও করণে তৃতীয়া হবে। এখানে অনভিহিত পদটা কেন দেয়া হয়েছে? অনভিহিত পদটা কেন দেয়া হয়েছে কি বলবে? অনভিহিত পদটা কেন দেয়া হয়েছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। অনভিহিত পদটা কেন দেয়া হয়েছে? যদি অনভিহিত না বলতো তাহলে কি হতো? কারণ তাহলে কখনো কি হয়, মানে অভিহিত কর্তায় কি তৃতীয়া হয়? অভিহিত কর্তায় বা অভিহিত কর্মে কি প্রথমা হয়? না। তাহলে অভিহিত হলে কোন বিভক্তি হয়? প্রথমা। সেটাই অভিহিত হবে, সেটাই প্রথমা হয়ে যাবে, তাই তো? যা কিছু অভিহিত হয়ে যাবে সেটা প্রথমা হয়ে যাবে। এটা সূত্রার্থ। তাই বলা হচ্ছে অনভিহিত, মানে যে কর্তায় এবং করণে তৃতীয়া বিভক্তি হবে, যে কর্তা এবং করণে তৃতীয়া হবে সেটা অবশ্যই অনভিহিত হবে। ধরো বলা হলো রাম খাচ্ছে, অনুবাদ করো এটাকে, অনুবাদ করো। রামো অন্নং খাদতি। এটাকে এবার ইয়ে করো, চেঞ্জ করো, কর্মবাচ্য করো। কর্মবাচ্যের নিয়ম কি আছে? কর্মবাচ্যের নিয়ম আছে, অন্য খাদ্য। অন্ন খাদতি হবে। বলো কি বললে? রামেণু অন্য খাদ্যাতে। রামেন অন্ন শব্দটা ফলম শব্দের মতো, কি হবে? অন্ন হবে। অন্ন খাদ্য। খাদ্য। দেখো কি হলো, এই যে অন্য কিচ্ছু না, এই যে কর্তা ছিল, সেই কর্তাটা এটা কর্তা, মানে এই যে রাম, দুটোই দেখো কর্তা হয়ে গেছে। ওই দেখো যে রামহ অন্নম খাদতি, এই বাক্যে কর্তা কে ছিল? রামহ অন্নম খাদতি, এখানে কর্তা কে ছিল? ওই রাম ছিল তো। সেটাই দেখো, ওই কর্তাটাই চেঞ্জ হয়ে রামেনও হয়ে গেছে। সে কিন্তু কর্তাই এখানে, সে কিন্তু এখানে কর্তাই, ঠিক আছে? তাহলে এই যে রামেনও এখানে কর্তায় তৃতীয়া হয়েছে। কি বললাম বোঝা গেল? এখানে কিসের তৃতীয়া হয়েছে? কর্তায় তৃতীয় হয়েছে। কর্তায় তৃতীয়া হয়েছে। বলো, বালকহ, তারপরে দণ্ডেন দণ্ডেন সর্পং সর্পং হন্তি। হন্তি। বালকহ দণ্ডেন সর্পম হন্তি। তাহলে এখানে এই যে দণ্ডেন, এখানে তৃতীয়া হয়েছে। এখানে কোন অর্থে তৃতীয়া হয়েছে?
এখানে দণ্ডটা, এখানে দণ্ডের কি কারক, এখানে দণ্ডটা কোন কারক? করণ কারকে তৃতীয়া হয়েছে এখানে। করণের তৃতীয়া হুম, এখানে দণ্ডেন এই পদে করণের তৃতীয়া। ঠিক আছে, আবার এটাকে যদি চেঞ্জ করো দেখো একই থাকবে। চেঞ্জ করতে এটাকে কি হয় দেখি। বালকেন দণ্ডেন সর্পং হন্ততে হন্যতে। হন- দণ্ডেন সর্পম হন্যাতে। ঠিক আছে, বাক্যটা দেখো তো। বালকেন দণ্ডেন সর্পম হন্যাতে, বাক্যটা ঠিক আছে? সর্প হবে। হুম, সর্পহ হবে, কারণ যেটা প্রথম হবে না। কর্মে প্রথমা হয়ে যাবে। এই যে সর্পম এখানে কর্ম, সেটা হয়ে যায় প্রথমা, সর্পহ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বালকেন দণ্ডেন সর্পহ হন্যাতে। এবং এই যে সর্পহ হয়ে গেল, দেখো একই আছে, কিন্তু ওই যে দণ্ডেন পদরা, করণ কিন্তু চেঞ্জ হয়নি। চেঞ্জ হয় কি? চেঞ্জ হয় কর্তা কর্ম ক্রিয়া, এর বাইরে কোনো কিছু চেঞ্জ হয় না। কর্মবাচ্য করতে গেলে, ঠিক আছে, আমরা যখন কর্মবাচ্য করব তখন চেঞ্জ হবে কোনটা? কর্মকর্তা ক্রিয়া, এর বাইরে কিছু চেঞ্জ হয় না, বাকি সব যেমন তেমন থেকে যায়। পরবর্তী সূত্র, দিবহ কর্মচ। বৃত্তি কি বলছে? দিবহ সাধকতমম কারকম কর্মসঙ্গম স্যাৎ। দিবহ সাধকতমম কারকম কর্মসঙ্গম স্যাৎ। ঠিক আছে, চাত করণ সংজ্ঞা, চাত করণ সংজ্ঞা। দীপ ধাতুর প্রয়োগে দীপ ধাতুর যে সাধকতম বস্তু, তার কর্মসংজ্ঞা হবে, বিকল্পে করণ সংজ্ঞাও হবে। এখানে দীপ ধাতুর অর্থ কি জানা আছে? দীপ ধাতুর অর্থ খেলা করা, এরকম বোঝে। খেলা করা। দীপ ধাতুর অর্থ শুধু একটা নয়, দীপ ধাতুর অর্থ 9টা না 10টা অর্থ আছে। দিবু ক্রীড়া বিজিগীষা, দিবু ক্রীড়া বিজিগীষা, স্তুতি, স্তুতি মদ, স্তুতি কান্তি মদ গতি স্বপ্ন, এরকম মোট 9টা না 10টা অর্থ দীপ ধাতুর। এখন দীপ ধাতু এখানে ক্রীড়ার্থক, আর সেই এবং সেই ক্রীড়ার যে সাধকতম বস্তু, তার করণ সংজ্ঞা হবে এবং বিকল্পে কর্মসংজ্ঞাও হবে। উদাহরণ, বলা হলো শকুনি
পাশা খেলছে। শকুনি পাশা খেলছে, কি হবে? শকুনি, স্যার পাশা কি হবে? হ্যাঁ, শকুনি দিব্যতি। এরকম অক্ষ, মানে পাশা মানে হচ্ছে অক্ষ, অক্ষ, অক্ষ আর ক্রীড়া। তাহলে শকুনি অক্ষয় দিব্যতি। অক্ষৈহি দিব্যতি, মানে এই যে অক্ষ, অক্ষ মানে হচ্ছে যে সেই পাশা খেলার যে কোটি হয় না, কি বলে কোটি না গুটি কিসব বলে ওগুলোকে, যে যে ছক্কা টক্কা পরে লুডো খেলায় যেমন ছক্কা ফেলে, ওটাকে কি বলে? ছক্কার কোটি বলে, তাই তো? তোমাদের তোমাদের ওদিকে কি বলে ওই ছক্কার ইয়েটাকে, যেটা যেটা খেলা হয় ওটা? লুডোর তো ছক্কা বলে, পাশার কি বলে জানি না। হ্যাঁ, মানে ওইটাকে ওই যেটা ছক্কা পরে ওটাকে কি বলে ওটাকে? হ্যাঁ, ছক্কাই বলে। আচ্ছা, ওই পাশাতে ওই সেম বস্তু, মানে অক্ষ বলতে ওই পাশার যে কোটি, ঠিক আছে, পাশা খেলার কোটি এরকম বলা, লেখা হলো, যাতে সংখ্যা লেখা থাকে, যাতে সংখ্যা লেখা থাকে, ঠিক আছে। এখন দেখো এখানে বক্তব্য, এই যে যদি পাশা খেলার এই কোটিগুলো না থাকে, পাশা খেলার এই কোটিগুলো যদি না থাকে, তাহলে কি পাশা খেলা যাবে? পাশা খেলার এই কোটিগুলো যদি না থাকে, তাহলে কি পাশা খেলা যাবে? না, যাবে না। তার মানে কি? তার মানে এই যে পাশা খেলা, পাশা খেলাতে সব থেকে সাধকতম বস্তু কোনটা? সাধকতম বস্তু কোনটা, মানে পাশা খেলার ক্ষেত্রে সাধকতম বা হেল্পফুল উপকারক বস্তু কোনটা? এই যে গুটিটা, কোটি। তাই দেখো বলা হয়েছে যে দীপ ধাতুর প্রয়োগে, এখানে দিব্যতি, দীপ ধাতুর প্রয়োগ আছে, দীপ ধাতুর প্রয়োগে যে পাশা খেলার যে কোটি, মানে দীপ ধাতুর প্রয়োগে যেটা সাধকতম, দীপ ধাতুর প্রয়োগে যা সাধকতম, যেটা সব থেকে উপকারক, সহায়ক, তার তার কর্মসংজ্ঞা হবে প্রথমে, প্রথমে কর্মসংজ্ঞা হবে। এটা উল্টো হয়ে গেছে, সেই যে সাধকতম বস্তু তার কর্মসংজ্ঞা হবে প্রথমে, ঠিক আছে, প্রথমে কর্মসংজ্ঞা হবে এবং বিকল্পে করণ সংজ্ঞা হবে, ঠিক আছে, প্রথমে কর্মসংজ্ঞা হবে। তার মানে কি? তার মানে প্রথম উদাহরণটা হবে, একটা হলো যে অক্ষয়ই হলো, বিকল্পে অক্ষয়ই হলো, আর আরেকটা হবে শকুনিহি অক্ষান দিব্যতি, শকুনিহি অক্ষান দিব্যতি। এই যে দেখো, যেখানে যেখানে কর্মসংজ্ঞা হচ্ছে, মানে সাধকতম বস্তু কোনটা? সাধকতম বস্তু হচ্ছে হুম তাহলে কি বললাম, যে সাধকতম বস্তু হচ্ছে কোনটা? এই যে অক্ষ। তাই এই অক্ষের যে কর্মসংজ্ঞা এবং করণ সংজ্ঞা এই সূত্র দিয়ে হবে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে অক্ষান দিব্যতি এবং অক্ষয়হি দিব্যতি, এখানে অক্ষয়হি
এর যে করণ সংজ্ঞা সেটা কোন সূত্র দিয়ে? দিব কর্মচ। দিবাহকর্মচ। কর্মচ। দিবাহকর্মচ। দিবহ দিবাহ দিবহ কর্মচ। দিবাহকর্মচ। আর অকশান, এখানে যে দ্বিতীয় অকশান এখানে কর্ম হয়েছে, এই কর্ম স্যার শুনতে পাচ্ছি না। কি বললাম যে অকশান, অকশান এখানে যে কর্ম হয়েছে এই কর্ম সংজ্ঞা সূত্র কি? অকশান এখানে যে কর্ম হয়েছে সেই কর্ম বিধায়ক সূত্রকে আমি জিজ্ঞেস করছি। কেন কর্তু ইপ্সিতম কর্ম, এটাই তো হবে। এখানে এটাই হবে, দিব কর্মচ। একসাথে তো দুটোই হচ্ছে। দুটোই হচ্ছে তো, কর্ম হবে করণ হবে এই সূত্র দিয়ে। দেখো এই যে দীপ ধাতুর প্রয়োগে দীপ ধাতুর সাধকতম বস্তু তার কর্ম সংজ্ঞা হবে, প্রথম এটা তার কর্ম সংজ্ঞা হবে, এবং বিকল্পে করণ সংজ্ঞাও হবে। মানে এখানে যে অকশান এবং অক্ষয়হি, এই একটাই কর্মসংজ্ঞা একটাই করণ সংজ্ঞা, এই সূত্র দিয়েই হবে। কিন্তু যখন কর্মসংজ্ঞা হবে, কর্মসংজ্ঞা হওয়ার পর যে দ্বিতীয় বিভক্তি হবে, সেটা কোন সূত্র দেবে দ্বিতীয় বিভক্তি? দিব কর্মচ, এটাতেই হবে। দ্বিতীয় বিভক্তি কোন সূত্র দিয়ে হবে? কর্মকারকতে। এটা তো কর্মকারক হলো, কর্মকারক হওয়ার পর দ্বিতীয় বিভক্তি হতে হবে তো। কর্মণি দ্বিতীয়া। কর্মণি দ্বিতীয়া। আর যদি ওর করণ সংজ্ঞা হয় বিকল্পে, বিকল্পে করণ সংজ্ঞা হলে সেটা কোন বিভক্তি হবে? মানে করণের তৃতীয় হবে কোন সূত্র অনুসারে? দিব কর্মচ। বিবাহ কর্মচ কারক সংজ্ঞা বিধান করছে, আমি জিজ্ঞাসা করছি করণাস তৃতীয়া। কর্তৃকরণের তৃতীয় হবে। স্যার বিবাহ কর্মচ। প্রশ্নটা একবার বলুন। হ্যাঁ, কি বলছো? প্রশ্নটা কি করলেন আরেকবার বলুন। আমি জিজ্ঞেস করলাম যে যখন অক্ষয়ী এরকম এর করণ সংজ্ঞা হবে, বা অক্ষ পদে যখন করণ সংজ্ঞা হবে এই সূত্র দিয়ে, করণ সংজ্ঞা হলে পরে করণে যে তৃতীয় বিভক্তি সেটা কোন সূত্র দিয়ে হবে, আমি এটা জিজ্ঞেস করছিলাম। ও করণে যে আচ্ছা, তৃতীয় বিভক্তি সেটা কোন সূত্র দিয়ে হবে? এটা কর্তৃকরণের তৃতীয়া। কর্তৃকরণের তৃতীয়া। ঠিক আছে, এটাই। পরবর্তী কি আছে? সূত্র হচ্ছে অপবর্গের তৃতীয়া। দেখো কি বলছে, এটা হচ্ছে বৃত্তি, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে অপবর্গ, অপবর্গ বলতে কি বোঝায়? অপবর্গ পদের অর্থ ফলপ্রাপ্তি। কি বললাম? অপবর্গ পদের অর্থ হচ্ছে ফলপ্রাপ্তি। অপবর্গ পদের অর্থ হলো ফলপ্রাপ্তি, ঠিক আছে। এই ফলপ্রাপ্তি বোঝালে, ফলপ্রাপ্তি বোঝালে কালবাচক, মার্গবাচক,
শব্দের উত্তর তৃতীয়া হবে, ঠিক আছে। অত্যন্ত সংযোগ বোঝালে অপবর্গ পদের অর্থ হলো ফলপ্রাপ্তি। অপবর্গ পদের অর্থ হলো ফলপ্রাপ্তি, আর সেই ফলপ্রাপ্তি যদি বোঝায় তাহলে কালবাচক এবং মার্গবাচক শব্দের উত্তর তৃতীয়া হবে। কালবাচক এবং মার্গবাচক শব্দের উত্তর তৃতীয় হবে কখন হবে? অত্যন্ত সংযোগ বোঝালে। এখন অত্যন্ত সংযোগ মানে কি? অত্যন্ত সংযোগ মানে কি? ব্যাপ্তি। ব্যাপ্তি। অত্যন্ত সংযোগ পদের অর্থ হলো ব্যাপ্তি। না কিরকম অত্যন্ত সংযোগ ব্যাপ্তি? অত্যন্ত সংযোগ ব্যাপ্তি কিরকম সেটা দেখো, বলা হচ্ছে যে মানে যদি কোনো একটা কাজ করো, যদি কোনো একটা কাজ করো, সেই কাজটা করতে গিয়ে তুমি কন্টিনিউ করছো, সেই কাজটা কন্টিনিউ করছো। কন্টিনিউ মানে কি? ধরো কোনো একটা বই তুমি পড়ছো, কোনো একটা বই তুমি পড়ছো, একটানা পড়ছো, 1 মাস পড়ছো, 1 মাস পড়ছো। এখন 1 মাস পড়ছো তার মানে এই নয় যে তুমি ঘুমাওনি, না খেয়ে না ঘুমিয়ে না নিত্যকর্ম করে তুমি শুধু পড়েই যাচ্ছ, খাওনি ঘুমাওনি কিচ্ছু করনি, স্নান করনি কিচ্ছু, এমন নয়। অত্যন্ত সংযোগ মানে ওই বইটাই পড়ছো, যতটুকু সময় পাচ্ছ ওইটাই পড়ছো, অন্য কিছু তুমি সময় দিচ্ছ না, অন্য কোনো বিষয়ে তুমি ধ্যান জ্ঞান দিচ্ছ না, যতটুকু পড়াশোনা করছো ওই বিষয়েই করছো, অন্য কোনো বিষয়ে করছো না। এই রকম হচ্ছে অত্যন্ত সংযোগ। অত্যন্ত সংযোগ মানে যে তার মানে একবারে শুধু ওটাতেই যোগ আছে। অত্যন্ত সংযোগ মানে ওটাই করছে, আর কিচ্ছু করছে না এমন নয়। তোমার প্রতিদিনের করণীয় কার্য তুমি করার পরে যেটুকু সময় পাচ্ছে ওইটা করছো। এইরকম যদি অর্থ বোঝায়, অত্যন্ত সংযোগ বোঝায়, তাহলে কালবাচক এবং মার্গ মানে রাস্তা, শব্দে কিন্তু তৃতীয় হবে। ওই তৃতীয় হওয়ার দ্বারা তোমাকে বুঝতে হবে ওখানে ফলপ্রাপ্তি হয়ে গেছে। যদি এরকম বলা হয়, ধরো বলা হলো, উদাহরণ দিচ্ছি, মাসেন ব্যাকরণম অধীতম, বা এরকম এরকম বলা যে অহম মাসেন অধীতবান, অহম মাসেন অধীতবান, অহম মাসেন ব্যাকরণম অধীতবান। এই যে মাসেন, অহম অহম ব্যাকরণম অধীতবান, আমি ব্যাকরণ অধ্যয়ন করেছি বা পড়েছি, আমি ব্যাকরণ অধ্যয়ন করেছি বা পড়েছি। কিন্তু মাসেন মানে কি? 1 মাস ধরে, 1 মাস ধরে অধ্যয়ন করেছি বা পড়েছি। এই যে 1 মাস, এটা একটা ব্যাপ্তি বোঝাচ্ছে যে 1 মাস টাইম, 1 মাস যাবত, এই যে সময়টা একটা ব্যাপ্তি বোঝাচ্ছে। এবং এই যে তৃতীয়া হয়েছে, এই তৃতীয়ার দ্বারা তোমাকে বুঝতে হবে ওখানে ফলপ্রাপ্তি হয়ে গেছে। ফলপ্রাপ্তি মানে কি? ব্যাকরণ মানুষ কি জন্য পড়ে? অর্থ বোঝার জন্য পড়ে। অতএব তুমি যেটুকু পড়েছো তুমি অর্থ বুঝেছো, তুমি যেটুকু অধ্যয়ন করেছো তুমি ততটুকুর অর্থ বুঝেছো, যতটুকুর অধ্যয়ন তুমি করেছো ততটুকু তুমি অর্থ বুঝে গেছো, মানে তোমার জ্ঞান হয়ে গেছে। এখানে জ্ঞানপ্রাপ্তিটাই হচ্ছে ফলপ্রাপ্তি, জ্ঞান লাভটাই হচ্ছে ফলপ্রাপ্তি, তাই না? তাই দেখো বোঝা গেল, বলা হচ্ছে যে মাসেন ব্যাকরণম অধীতবান। তাহলে এই যে মাস, এটা হচ্ছে কালবাচক শব্দ। কালবাচক শব্দ, মাস একটা কাল, 1 মাস ব্যাপী, 30 দিন সময় ব্যাপী কাল। তাহলে কালবাচক শব্দ, তার উত্তর তৃতীয়া হয়েছে। কেন হয়েছে? এখানে অত্যন্ত সংযোগ আছে, অত্যন্ত সংযোগ আছে, ঠিক আছে। এবং তৃতীয়া কেন হলো? কারণ এখানে ফলপ্রাপ্তি হয়েছে। সাপোজ ধরো যে এরকম বলা হলো যে অন্তরা ধরো ব্যাকরণ পড়ছে, অন্তরা 1 মাস ধরে পড়ছে। আমি কি জিজ্ঞাসা করলাম, অন্তরা কতদিন লাগলো বইটা পড়তে, এই ব্যাকরণটা পড়তে, বা ব্যাকরণটা কদিন ধরে পড়ছো, বা হ্যাঁ কদিন ধরে পড়েছো,
কতদিন ধরে পড়েছো? অন্তরা উত্তর দিচ্ছে, অহম ইদম ব্যাকরণম মাসেন অধীতবান। অহম ইদম ব্যাকরণম মাসেন অধীতবান। এই যে যখনই মাসেন বলে ফেলেছে, তখনই আমি বুঝে গেছি ও তো পড়েছে, পড়ার সঙ্গে সঙ্গে ওর অর্থবোধ হয়েছে। ওর ওর যে ওর যে অ্যান্সারেবল সেন্টেন্স, অহম ব্যাকরণম মাসেন অধীতবান, যখনই মাসেন প্রয়োগ করেছে তখনই বুঝতে হবে ওখানে ফলপ্রাপ্তি হয়ে গেছে। ও যেটার জন্য ব্যাকরণ পড়ছিল সেটা প্রাপ্তি হয়ে গেছে, তার মানে ফলপ্রাপ্তি হয়ে গেছে। কি বললাম, বোঝা গেল? বোঝা গেছে, হ্যাঁ কি না? বোঝা গেছে। তার মানে কি, ফলপ্রাপ্তি যদি হয়, এখন সাপোজ ধরো তুমি ওটাই উত্তর দিচ্ছিলে যে অহম মাসম ব্যাকরণম অধীতবান, মাসম, অহম ব্যাকরণম মাসম অধীতবান। দেখো ওখানে তৃতীয়া করেছো কি? মাসম পদে তৃতীয়া করেছো। অহম মাসম যদি বলা হয় যে অহম মাসম অধীতবান, এখানে তৃতীয়া আছে কি মাসম পদে? না। মাসম এই পদে তৃতীয়া প্রয়োগ করা হয়নি। এর দ্বারা স্পষ্ট হচ্ছে যে 1 মাস ব্যাপী পড়লেও কোনো ফলপ্রাপ্তি পাঠকের ঘটেনি। মানে ও পড়েছে 1 মাস, কিন্তু তার ফলপ্রাপ্তি হয়নি, তাই সে মাসম প্রয়োগ করেছে। মাসম মানে ফলপ্রাপ্তি না হলে সে মাসম প্রয়োগ করবে, আর ফলপ্রাপ্তি হলে সে মাসেনও প্রয়োগ করবে। এবার বোঝা গেল? বোঝা গেছে, হ্যাঁ কি না? হুম। কিন্তু ফলপ্রাপ্তি হলে সে অবশ্যই মাসেন এরূপ তৃতীয়ায় করবে। ক্লিয়ার? পরবর্তী হচ্ছে, দেখো এখানে একটা কথা মাথায় রাখবে যে এই সূত্র দিয়ে কিন্তু তৃতীয়া বিভক্তি মানে বিভক্তি, এখানে কিন্তু কারক সংজ্ঞা হবে না। এই বাক্যে মাসেন পদে কারক পূর্বক বিভক্তি হয়নি, কিন্তু সরাসরি বিভক্তি হয়েছে। দেখো বোঝা গেল কি বললাম? এই বাক্যে মাসেন এই পদে, এখানে কি বলেছে কোথাও যে করণ কারকের তৃতীয় হবে? কোথাও কি বলেছে? দেখো, মাসেন এই পদে যে তৃতীয়া হবে, মাসেন এই পদে তৃতীয়া হবে বলেছে, কিন্তু কোথাও কি বলেছে করণের তৃতীয়া বা কারক কর্তায় তৃতীয়া বলেছে কোথাও? বলেছে, হ্যাঁ কি না? বলেনি তো। অতএব এখানে কিন্তু কারক পূর্বক বিভক্তি হয়নি, এখানে সরাসরি বিভক্তি হয়েছে। আমার কথা শোনা যাচ্ছে? এখানে কিন্তু কারক পূর্বক বিভক্তি হয়নি, কিন্তু সরাসরি বিভক্তি হয়েছে। কি বললাম, বোঝা গেল, হ্যাঁ কিনা? হ্যালো, কি বললাম, বোঝা গেল? আমার কথা শোনা যাচ্ছে? হুম।
সহযুক্ত অপ্রধানে, সহার্থেন যুক্তে, অপ্রধানে তৃতীয়াস্য। কি বলছে যে সহার্থক শব্দ যোগে অপ্রধান কারকেও তৃতীয়া হবে। সহার্থক শব্দ যোগে কি কি? সহ, সমম, সাকম, সার্ধম, এইগুলো চারটে সহার্থক শব্দ। এই সহার্থক শব্দ যোগে অপ্রধান যে কারক তাতেও তৃতীয়া হবে। যেমন ধরে বলা হলো বালকটি মায়ের সঙ্গে হাঁটে যাচ্ছে, কি হবে? আগে মূলটা বলো কি হবে? বালকটি মায়ের সঙ্গে হাঁটে যাচ্ছে, কি হবে? বালকः মাতেন সহ হট্টং গচ্ছতি। বা কি বললে বলো স্মৃতি? বালকহ মা এটা কি মাতেন হবে না মাতায়েন হবে? এরা হবে। হ্যাঁ, মাত্রা, ও মাত্রা সহ হট্টং মাত্রা সহ হট্টম গচ্ছতি। এখানে দেখো, এখানে যে মূল কর্তাকে, মানে প্রধান কর্তা কোনটা? বালক। বালক। আর আরেকজন আছে, সে হচ্ছে অপ্রধান কর্তা, মা। মা। তাই দেখো, অপ্রধান কর্তা এবং সেই অপ্রধান কর্তার সঙ্গে সহার্থক শব্দ থাকবে। সহার্থক, মায়ের সঙ্গে অপ্রধান যে কর্তা, সে অপ্রধান কর্তায় সহার্থক শব্দের প্রয়োগ আছে। মায়ের সঙ্গে এইরূপ, তাই মাত্রা সহ, মানে অপ্রধান যে কর্তা, সে অপ্রধান কর্তায় তৃতীয়া হবে। এখানে অপ্রধান কর্তা হচ্ছে মা, সেখানে তৃতীয়া হয়েছে। ওখানে তুমি মাত্রা সহ থেকে সমম করতে পারো, সার্ধম করতে পারো, সাকম করতে পারো, যা খুশি করতে পারো। তাহলে মাত্রা সহ মায়ের সঙ্গে এরকম রূপ হবে। ঠিক আছে, বোঝা গেল?